সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে আমি দেখছি অনেক আমার মা বোনেরা উপস্থিত হয়েছে। এই মা বোনরা দীর্ঘ 16 বছর কতটা জরুরির শিকার হয়েছে। মনে রাখতে হবে, ইসলাম কেবলমাত্র আমার বোনদের মর্যাদা সম্মান বৃদ্ধি করতে পারে। ইসলাম আমাদের বোনদের যে মর্যাদা দিয়েছে, যে সম্মান দিয়েছে, দুনিয়ার কোন ব্যক্তি, কোন রাজনৈতিক সংগঠন, কোন সরকার সেই সম্মান মর্যাদা কখনো আমাদের বোনদের দিতে পারবে না। আল্লাহ দিয়েছে তাদের সম্মান মর্যাদা দিয়েছে আল্লাহর উপরে। আমরা সেই মর্যাদাগুলো কেড়ে নিয়েছি, আমরা তাদেরকে অপদস্থ করেছি, অপমানিত করেছি। আল্লাহ সম্মানিত করেছে, আমাদের প্রিয় রাসূল তাদেরকে সম্মানিত করেছে, আর আমরা দুনিয়ার মানুষগুলো, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অপমান করেছি, তাদের অসম্মান করেছি। যখন আমাদের বোনদেরকে সম্পত্তি, দেখুন তাদের অধিকার, তাদের হক, এই হক থেকেও কখনো কখনো পরিবারের মধ্যে তাদেরকে বঞ্চিত করে, পিতাও বঞ্চিত করে, ভাইরাও বঞ্চিত করে, আত্মীয় স্বজনও বঞ্চিত করে, স্বামীও বঞ্চিত করে। আজকে যদি কোরআনের আইন যদি চালু থাকতো, কোরআন সুন্নাহ যদি প্রতিষ্ঠিত থাকতো, দ্বীন যদি বিজয়ী থাকতো, আজকে বাংলাদেশ যদি ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে এই বোনরা তাদের অধিকার পাই টু পাই বুঝে পেত। ইসলাম না থাকার কারণে, আজকে দ্বীন বিজয় না থাকার কারণে আমাদের বোনদের সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আজকে দেখুন আমাদের বোনেরা দীর্ঘ 16 বছর কি নির্যাতনের শিকার হয়েছে। ঘরের বাইরে, রাস্তাঘাটে নানা ধরনের নিগৃহীত হয়েছে তারা। তাদের ইজ্জত আবরু দিয়ে কেন করা হয়েছে? শুধু ঘরের বাইরে নয়, রাস্তাঘাটে নয়, ঘরের ভিতরেও তাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। কোন নিরাপত্তাই ছিল না আমাদের বোনদের, এখনো নিরাপত্তা নেই। এখন আমরা নিশ্চিত করে আমাদের বোনদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারিনি। এখন আমাদের বোনরা যখন স্কুলে যায়, কলেজে যায়, যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমার বোনেরা যখন কোনো একটা জায়গায় চাকরি স্থলে যায়, কর্মস্থলে যায়, তখন তাদের অভিভাবকরা, তাদের স্বামী, তাদের পিতা, তাদের মাতা, তাদের ভাইয়েরা বিরাট টেনশনের মধ্যে থাকে যে আমার বোন, আমার স্ত্রী, আমার নিরাপদে থাকবে কোন জায়গায়। কি ভাইয়েরা, আপনি বোনেরা এরকম টেনশন করেন? এই টেনশন কিন্তু এখনো আছে। আমরা সেই নিরাপদ জায়গা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি আমাদের বোনদের জন্য। এটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ইসলাম বিজয় হবে না, কোরআন এবং সুন্নাহ হবে না, ততক্ষণ পর্যন্ত আমার বোনদের নিরাপত্তা নিশ্চিত হবে না। সুতরাং এই বোনদের নিরাপত্তার জন্য, এই বোনদের অধিকার আদায়ের জন্য অবশ্যই ইসলাম দরকার, দ্বীন বিজয় দরকার, কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র ক্ষমতা দরকার। বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চয়তা দিতে চায়, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় চায়, অবশ্যই বোনদের এই অধিকার নিশ্চিত করা হবে। অনেকে বলেন যে জামাত ইসলামের ক্ষমতায় গেলে বোনদেরকে ঘর থেকে বেরোতে হবে। ভাই, এটা কি সঠিক কথা? আল্লাহ রাসূলের সময় বোনেরা বের হয়নি? বিভিন্ন যুদ্ধের ময়দানে আমাদের বোনেরা যান নাই? আল্লাহ রাসূলের স্ত্রীগণ যান নাই? গেছে। যে যদি বোনেরা, আমাদের মহিলারা যদি যুদ্ধের ময়দানে যেতে পারে, তাহলে তারা পর্দার সাথে তাদের কর্মস্থলে যেতে পারবে না, চাকরি করতে পারবে না, কাজকর্ম করতে পারবে না? অবশ্যই পারবে। স্বাধীনতার সাথে, পর্দার সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করে অবশ্যই তারা যেতে পারবে। বরঞ্চ ওই জায়গায় গেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে ইসলাম। এই জন্য সম্মানিত বোনেরা, আমি আপনাদের অনুরোধ করবো যে যাই ভুল বুঝার থেকে নয়, জামাত ইসলামী হলো একমাত্র আপনাদের নিরাপত্তার জায়গা। এখন পর্যন্ত জামাত ইসলামের কোন কর্মী, কোন বোনের চোখ নিয়ে খেলা খেলেছে, এ ধরনের ঘটনা খুব রেয়ার। আল্লাহ রাসূল যে ধরনের সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখেছিলেন এবং করেছিলেন, আল্লাহ রাসূল যে সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজ সম্পর্কে আমরা যতটুকু জানি, তিনি বলেছিলেন সানা থেকে আমাদের মাউট পর্যন্ত একজন প্রতীক হেঁটে যাবে, এক আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। গভীর অন্ধকারে একজন সুন্দর রমণী হেঁটে যাবে, তার দিকে চোখ তুলে তাকানোর মতো কেউ থাকবে না। সবাই শুধু আল্লাহর ভয়ে ভিতর সন্ত্রস্ত হয়ে তার চোখকে অবলম্বন করবে। আজকে সেই পরিবেশ আছে? আমার বোনেরা যদি হেঁটে যায়, তার দিকে তাকিয়ে চোখ অবলম্বন হয়, তাকে ডিস্টার্ব করে। এই জন্য ইসলাম হলো এটার সমাধান। আল্লাহ রাসূল কোরআন দিয়ে সমাজ করে তুলেছিলেন, সেই সমাজে আমার বোনদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। আগামী দিনে সেই কোরআন দিয়েই
খুশি হবে ইনশাআল্লাহ। এই জন্য বোনরা এই ব্যাপারে সজাগ থাকবেন, সচেতন থাকবেন, ইসলামকে আনার জন্য, কোরআনকে আনার জন্য এবং জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য আপনারা অগ্রণী পালন করবেন, আপনাদের নিজেদের জন্য ইনশাআল্লাহ। এই আমার যুবক ভাইরা আছেন, আমার সংখ্যক যুবক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল যুবকদেরকে খুব পছন্দ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের পছন্দ করতেন। 7 শ্রেণীর মানুষ আল্লাহ বলেন যে আরশের নিচে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে হাসরের ময়দানে। হাসরের কঠিন সেই ময়দানে যখন এক দিনের উপরে যখন সূর্য আসবে, সূর্যের প্রচন্ড তাপে যখন মানুষের মগজগুলো যখন টকবক করে ফুটতে থাকবে, তখন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, তারা শান্তিতে থাকবে, তারা একটু স্বস্তিতে থাকবে। এই 7 শ্রেণীর মধ্যে হলো ওই যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। কোন যুবক? যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকালটা কাটিয়েছে। এবং এই যুবকদের ব্যাপারে বলা হয়েছে যুবকদের ইচ্ছা বলা হবে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি এবং সন্তান এক কদমও সামনে এগোতে পারবে না। এই 5টা প্রশ্নের উত্তরের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো যৌবনকাল কোন পদ্ধতি তৈরি হয়েছে, যৌবনের শক্তি কোন কাজে ব্যয় হয়েছে। যেভাবে আমাদের জন্য পুরস্কার আছে ঠিক সেভাবে যুবকদের জন্য কিন্তু জবাবদিহিতা আল্লাহর কাছে। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবনের শক্তি আমাদেরকে দিয়েছেন, এই শক্তিটাকে সৎ পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে, কোরআনের পথে, সুন্নাহর পথে ব্যয় করতে হবে। কি পারবো না? মনে রাখতে হবে ইতিহাস, ইসলামের ইতিহাসের সাক্ষী হলো যুগে যুগে বিজয় এসেছে তরুণ যুবকদের হাত ধরে। যুবকরাই আমার পরিবর্তনের মূল শক্তি। ইসলামের ইতিহাস যদি পর্যালোচনা করি, সেই স্পেন বিজয়ের যে সৈনিক ছিলেন তারিক বিন জিয়াদ মাত্র 21 বছরের একজন তৎপর যুবক ছিল, যার নেতৃত্বে অভিযান পরিচালিত হয় স্পেনের উপকণ্ঠে ইসলামের পতাকা পথ হয়েছিল। আপনারা জানেন যে ভারতীয় উপমহাদেশে যে তরুণের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়, ভারতীয় উপমহাদেশের অধিকাংশ জায়গা ইসলামের পতাকা ধরে এসেছিল। সেই টকটকের তরুণ সেনাপতির নাম ছিল মোহাম্মদ বিন কাসেম, তার বয়স ছিল মাত্র 22 বছর। সুতরাং আমি মনে করি সেই তারিক বিন জিয়াদের মতো করে, সেই মোহাম্মদ বিন কাসেমের মতো করে, সেই সুলতান মোহাম্মদ ফাতিরের মতো করে আগামী দিনে এই যুবকদের মধ্য থেকে এমন একজন যুবক বের হবে যে যুবকের নেতৃত্বে আগামী দিনের ঠাকুরগাঁর পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস এই যুবকরা শুধু পারবে। এজন্য যুবকরা তোমরা ঠাকুরগাঁর পরিবর্তনের জন্য এগিয়ে আসো। আজকে তোমাদের যুবকরা, আমাদের এই ঠাকুরগাঁর অসংখ্য যুবকরা আজকে বেকার অবস্থা, আমাদের যুবতীরা বেকার অবস্থা। ডিগ্রি পাস করার পরে, অনার্স পাস করার পরে, মাস্টার্স পাস করার পরে চাকরির ব্যবস্থা নেই। আমাকে অনেক অভিভাবকরা খুব টেনশন নিয়ে ফোন করে, বাবা আমার সন্তান অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, তাকে নিয়ে মহা টেনশনের মধ্যে পড়ে গেছে, সে নিজেও এখন টেনশনের মধ্যে পড়েছে, পরিবারের বোঝা হয়ে গেছে, তার একটা চাকরির ব্যবস্থা করে দাও। সত্যি আমার স্বচ্ছ হলো ঠাকুরগাঁকে নিয়ে। আমি যেহেতু বিশ্ববিদ্যালয় অঙ্গন পেরিয়ে এখন ঢাকায় আছি, ঢাকায় না গেলে এই ধরনের স্বপ্ন দেখা যায় না। কত স্বপ্ন, আমাদের কত রিসোর্স আছে এই ঠাকুরগাঁর মধ্যে, যে রিসোর্স গুলোকে যদি আমরা কাজে লাগাতে পারতাম, এই ধরনের শুধু ঠাকুরগাঁ নয়, পার্শ্ববর্তী এলাকার যুবকদেরকেও আমরা এখানে কাজে লাগাতে পারতাম। কিভাবে কাজে লাগাতে পারতাম? আমাদের এই ঠাকুরগাঁয় কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে ভাই? কোন শিল্প প্রতিষ্ঠান আছে? অথচ এই শিল্প প্রতিষ্ঠানের জন্য রিসোর্স আছে না। আমাদের এই ঠাকুরগাঁয় গম উৎপাদন হয়, আমাদের এই ঠাকুরগাঁয় ভুট্টা উৎপাদন হয়, আমার এখানে আলু উৎপাদন হয়, প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়, আমাদের এখানে আম উৎপাদন হয়। আমার এই ঠাকুরগাঁ জেলার আম দিয়ে, গম দিয়ে, ভুট্টা দিয়ে, আলু দিয়ে ঢাকায় চিপস বানানো হচ্ছে, নানা ধরনের ফুড তৈরি করা হচ্ছে, ফুড প্রসেসিং করে নানা ধরনের খাদ্য সামগ্রী তৈরি করে ওগুলো আবার বেশি দামে আমাদের এই ঠাকুরগাঁয় বিক্রি করা হয়। কিভাবে একটা জুস খান না, এই জুস কি ঠাকুরগাঁয় হয় না কোথায় হয়? ঢাকায় হয়। আপনার এই যে ভুট্টা দিয়ে নানা ধরনের ফিড তৈরি হচ্ছে, ওগুলো আমরা খাই না, এখানে আমরা বানাই না, ওখানে ঢাকায় বানায়। এখান থেকে কম দামে ভুট্টা কিনে
ওই জায়গায় তারা ফুড প্রসেসিং করে নানা ধরনের খাদ্য সামগ্রী বানিয়ে বেশি দামে ঠাকুরের বিক্রি করে। আজকে যদি ঠাকুরগাঁয় আমাদের এই ধরনের শিল্প কারখানা যদি আমরা গড়ে তুলতে পারতাম, আলু প্রসেসিং এর জন্য, আম প্রসেসিং এর জন্য, ভুট্টা প্রসেসিং এর জন্য, গম প্রসেসিং এর জন্য আমরা যদি এখানে শিল্প কারখানা গড়ে তুলতে পারতাম, তাহলে আমার আম, ভুট্টা, গম দিয়ে এখানে নানা ধরনের খাদ্য সামগ্রী তৈরি হতো কিনা না। আর এই কাজের সাথে আমার অত্র এলাকার যুবক তরুণরা যুক্ত থাকলে কেউ আর বেকার থাকতো না, বেকার সমস্যা পরিণত হয়ে যেত। কিন্তু স্বাধীনতার 54 বছরে যারা এমপি হয়েছেন, যারা মন্ত্রী হয়েছিলেন, তারা কি এই ধরনের কাজ করেছেন? কেউ এই কাজ করতে দেয়নি। নিজেদের পরিবর্তন করেছে, নিজেদের দলের পরিবর্তন করেছেন, ফ্যামিলির পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ঠাকুরগাঁর মানুষের পরিবর্তন হয়নি। আজকে যখন আমি বলছিলাম, আমি শপথ দিচ্ছিলাম যে ঠাকুরগাঁয় বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরটা চালু করতে হবে, এটা নিয়ে যখন মানববন্ধন করেছি, এটা নিয়ে যখন স্মারকলিপি দিয়েছি, তখন আমার এই ঠাকুরগাঁর রাজনীতিবিদরা বলছেন না, ঠাকুরগাঁর কোনো বিমানবন্দর আসবে না, ঠাকুরগাঁ বিমানবন্দরের বিপক্ষে তারা। কেন? যুক্তি কি? ওরা ঠাকুরগাঁর মানুষ বিমানে ওঠার মতো আর্থিক সাধারণ মেয়েরা, শুধু বিমানবন্দর কি হবে? কত বোকার স্বর্গে আমরা বাস করছি। শুধুমাত্র ঠাকুরের মানুষদেরকে বিমানে উঠতে হবে, এই জন্য বিমানবন্দর। এখানে যদি শিল্প কারখানা গড়ে তুলতে হয় ভাই, তাহলে এই যে বড় বড় ব্যবসায়ীরা যারা আসবেন, যারা ইনভেস্ট করবেন, তারা কি ঠাকুরগাঁর নয় ভাই, বাইরের লোক? ঠাকুরগাঁয় এরকম বড় বড় ব্যবসায়ী আছে, টাকাওয়ালা মানুষ আছে। আমাদের কিন্তু চিটাগং থেকে, সিলেট থেকে, ঢাকা থেকে যদি বড় বড় অর্থশালী বিত্তমান ব্যবসায়ীদেরকে যদি ঠাকুরগাঁয় আনতে হয়, 11 ঘন্টা 12 ঘন্টা গাড়িতে জার্নি করে আসবে তারা। আমি গত 5 দিন আসছি, রাত 10টার দিকে রওনা দিয়েছি, সকাল 9টার দিকে পৌঁছেছি। 11 ঘন্টা জার্নি, 11 ঘন্টা জার্নি করে ওই বিরাট পৌঁছায় জীবনযাপন করে ব্যবসায়ীরা, তারা ঠাকুরগাঁয় আসবে। ঠাকুরগাঁয় আনার জন্য তাদেরকে ব্যবস্থা করতে হবে। আজকে যদি বিমানবন্দর থাকতো, তাহলে তাদেরকে আমরা দাওয়াত দিতাম যে ভাই একটু ঠাকুরগাঁয় আসো, দেখো আমাদের আলু হয়, আমাদের ভুট্টা হয়, এগুলো তোমরা ঢাকায় নিয়ে যাচ্ছ, এইখানেই তোমরা প্রসেসিং করার জন্য ইন্ডাস্ট্রি করে দেবো, শিল্প করে দেবো, তোমরা লাভবান হবে, আমরা তোমাদের সহযোগিতা করবো। তাদেরকে যদি একবার আকৃষ্ট করতে পারতাম, তাদের টাকা দিয়ে, তাদের ইনভেস্টে এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠতো, যেটা আমার সম্মানিত ভাই আমার। আজকে সেই উদ্যোগ আমাদের নিতে হবে, এটার জন্য বিমানবন্দর প্রয়োজন। আজকে আমাদের সদর হাসপাতাল খুবই কষ্ট লাগে, আমাদের 17 লক্ষ মানুষ হলো ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে। যদি আমরা ধরি পার্শ্ববর্তী পঞ্চগড়কে যুক্ত করি আর পাশে দিনাজপুর একটা অংশকে যুক্ত করি, প্রায় 40 লক্ষ মানুষের জন্য এখানে আধুনিক চিকিৎসা সেবার কোনো ব্যবস্থা নেই। 17 লক্ষ মানুষের জন্য একটা হাসপাতাল মাত্র 250 শয্যা বিশিষ্ট, নাই এখানে আইসিইউ, নাই সিসিইউ, নাই এখানে হলো সিটি স্ক্যান, নাই হলো এমআরআই, নাই উন্নত কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা। একটু সমস্যা হলে যাও রংপুর, যাও ঢাকা। এই ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করার মতো আর্থিক স্বাবলম্বী আমাদের এলাকায় মানুষগুলো না, যার কারণে অনেকে বিনা ট্রিটমেন্টে মারা যাচ্ছে। ঠিক না ঠিক ভাই? আজকে যদি ঠাকুরগাঁয় যদি একটা মেডিকেল করে হাসপাতাল থাকতো, এখানে যদি আধুনিক প্রযুক্তি সম্মিলিত যদি হাসপাতাল গড়ে উঠতো, তাহলে অত্র এলাকার মানুষগুলো এখানে সুন্দর চিকিৎসার ব্যবস্থা করবে। চিকিৎসা ছাড়াই অনেক মানুষ মারা যাচ্ছে, এটা হয়তো হতো না। কিন্তু আজকে 54 বছরে যারা এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, এটা খেয়াল করেন নাই তারা? আজকে প্রশ্ন করলে এই উত্তর তারা দিতে পারবে না, কারণ তারা যখন মন্ত্রী হয়েছিলেন, তারা যখন এমপি ছিলেন, তারা যদি উদ্যোগটা নিতেন, খুব সহজেই এখানে একটা মেডিকেল কলেজ করা সম্ভব ছিল। এই হসপিটাল 250 থেকে 500 থেকে 1000 শয্যা বিশিষ্ট করা যেত। এই জন্য তো আজকে আমরা বলছিলাম যে যদি এটা করা যায়, ইতিমধ্যে আমার একান্তই আমার স্বপ্নের জায়গা থেকে, আপনারা জানেন আমি স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত দৌড়েছি, স্বাস্থ্য সচিবের কাছে গিয়েছি, আমি মানববন্ধন করেছি, আমি স্মারকলিপি দিয়েছি ঠাকুরগাঁয়ে একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জন্য। আমাদের অবিশ্বাস, আমার এই আন্দোলন, আমার এই কর্মসূচি কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ। এই ঠাকুরগাঁয়ের মানুষ যদি আমার পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে ঠাকুরগাঁয়ে একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল হবেই হবে ইনশাআল্লাহ। এই মেডিকেল কলেজ হাসপাতাল শুধুমাত্র ঠাকুরগাঁয়ের জন্য নয়, পঞ্চগড় এবং দিনাজপুরের অঞ্চলে প্রায় 40 লক্ষ মানুষের জন্য একটা উন্নত ট্রিটমেন্টের সুবিধা এখান থেকে পাবো আমরা ইনশাআল্লাহ। আমরা সেই ইনশাআল্লাহ। সুতরাং
সম্মানিত ভাই আমার, আমরা আসুন আগামী দিনের সুখী সমৃদ্ধ একটা নিরাপদ আমরা ঠাকুরকে চাই। আজকে আমার কষ্ট লাগে, ঠাকুরকে নিয়ে এত বড় স্বপ্ন দেখি, এত আমরা এখানকার ভালো কল্পনা করি, এখানে সন্ত্রাস নেই। সন্ত্রাস আছে কি ভাই? আমরা বলি না, লজ্জা লাগে। নিজের এলাকার কথা কিন্তু বাইরে দিয়ে বলি আমাদের এখানে এই আছে, চাঁদাবাজি আছে, সন্ত্রাস আছে, নিজের গায়ে লাগে। ওখানে যাই যখন বলি যে ভাই আমাদের ঠাকুর খুবই নিরাপদ জায়গা, খুবই নিরীহ মানুষ, আমাদের এখানে কোনো অশান্তি নেই, সবাই শান্তির মধ্যে আছে। তখন একজন ব্যক্তি এসে বলতেছে, আমি তো সুন্দর করে ফটোটা দিচ্ছি না, একজন ব্যক্তি পত্রিকায় আমাকে দেখাচ্ছেন যে ভাই আপনি তো খুব ভালো করে দিলেন ঠাকুরদা, কিন্তু এই দেখেন তো পত্রিকায় লাইলাতুল কদরের আপনি লাইলাতুল কদরের রাতে কত রকম জানেন? মানুষ সবাই ইবাদত বন্দেগীর মধ্যে নিমগ্ন রয়েছে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ধর্ণা দিচ্ছে। ঠিক সেই সময় এক শ্রেণীর রাজনীতিবিদ যারা ইবাদত বাদ দিয়ে মানুষের হক চুরি করে 2 ট্রাক চাল পার করে দিচ্ছে। কি সঠিক না ঠিক না? চাল চুরি হয়েছে কোন সময়? রমজান মাসে না? লাইলাতুল কদর রাতে কারা করেছেন আমরা জানি না। পরবর্তী আরেকটা ইউনিয়ন শুনলাম ভ্যানে করে চাল চুরি হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম সার চুরি হয়ে যাচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে স্বল্প মূল্যে বরাদ্দ হচ্ছে সার কৃষকদের জন্য, সেই কৃষকের সার পায় না, হাহাকার সারের জন্য সেই সার লুটপাট করে খেয়ে ফেলতেছে। শুধুমাত্র অসৎ নেতৃত্বের কারণে, অসৎ রাজনীতিবিদদের কারণে। সম্মানিত ভাই আমার, তখন নিজের কাছে লজ্জা লাগে, তখন নিজের নিজের স্বপ্ন দেখি, নিজের মধ্যে আফসোস লাগে। এই গরিবদের হক বিসিএফ কার্ডের 10 কেজি চাল, এই 10 কেজি চালের লোভ যারা সামলাতে পারে না, 1 বছর সারের লোভ যারা সামলাতে পারে না, এই বাংলাদেশের মধ্যে এত সম্পদে ভরপুর বাংলাদেশের দায়িত্ব যদি তাদের হাতে আমরা তুলে দেই, এই সম্পদগুলো ভাই নিরাপদ থাকবে? 10 কেজি চালের নিরাপদ থাকে না, একটা ইউনিয়ন পরিষদের সম্পদ নিরাপদ থাকে না, সারা বাংলাদেশের সম্পদ কেমন নিরাপদ থাকবে তাদের হাতে? এই জন্য আগামী দিনে খুব হুঁশ করে, খুব সতর্কতার সাথে আমাদের মূল্যবান রায়টা দিতে হবে। এমন একজন ব্যক্তির পক্ষে, এমন একটা দলের পক্ষে আপনাদের রায় দিতে হবে যারা আপনাদের হক মেরে খাবে না, হক দিয়ে চুরি করবে না, চাল চুরি করবে না, গম চুরি করবে না, সার চুরি করবে না, যারা জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করবে, এই ধরনের ব্যক্তি এবং দল এবং প্রতীকের পক্ষে আগামী দিনে আপনাদের মূল্যবান রায়টা দেবেন। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে একটা সুন্দর আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, এবং সেটি আর বেশি দূরে না, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 5ই আগস্ট অভ্যুত্থানের পরে জামাত ইসলামীর ভূমিকার কারণে এদেশের তরুণ যুবকরা, দেশের মানুষ জামাত ইসলামীর দিকে ঝুঁকে পড়েছে। তারা পরিবর্তন চায়, তারা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত এর সাথে যুক্ত হয়ে গেল। কয়েকদিন আগে জাকসু নির্বাচন, এই 2টা নির্বাচনের ফলে দেশের মানুষের মধ্যে আরো আস্থা তৈরি হয়ে গেছে, পরিবর্তনের হাওয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। তার মানে আগামী দিনে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে কি হতে পারে, এই 2টা ইলেকশন থেকে মানুষ বুঝে গেছে। সামনে আসছে রাষ্ট্র নির্বাচন, এরপরে আসছে জাকসু নির্বাচন। আমার বিশ্বাস এই 2টা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাবে আমরা সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির, এবং এই বিজয়ের মধ্য দিয়ে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে গরিবের বিজয় অর্জন করবে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ। বিজয় অর্জন করে সরকার গঠনের মধ্য দিয়ে একটি নিরাপদ বাংলাদেশ, নতুন বাংলাদেশ, চাঁদামুক্ত বাংলাদেশ, টেন্ডারমুক্ত বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কল্যাণমূলক বাংলাদেশ গড়বে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের একটা পাঠ হবে ইনশাআল্লাহ। আমরা ঠাকুরকে বেরিয়ে যাই স্বপ্ন দেখি, আগামী দিনে বিজয় হলে সেই স্বপ্ন বাংলাদেশের বাস্তবে ঠাকুরের বাস্তবে হবে। আসুন সবাই মিলে আমরা সেই নিরাপদ উন্নয়নশীল একটি ঠাকুরের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাই। সবার এক্ষেত্রে সহযোগিতা চাই, দোয়া চাই। আবারও সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কষ্ট করে আমাকে দেখার জন্য, আমার কথা